কোর্সের পঞ্চম সপ্তাহে তোমাকে স্বাগতম। তুমি যদি প্রথম 4টি সপ্তাহের ভিডিওগুলো ঠিকমতো দেখে থাকো এবং কুইজগুলো দিয়ে থাকো, তাহলে তোমাকে আমি অভিনন্দন জানাচ্ছি, কারণ তুমি প্রোগ্রামিংয়ের শেখার পথে বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে ফেলেছো এবং আশা করছি তুমি বাকি পথটাও পাড়ি দিবে আমাদের সাথে। তো এই সপ্তাহে আমরা শিখবো হচ্ছে স্ট্রিং। তো স্ট্রিং শব্দটা বললেই আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? দড়ি ভেসে ওঠে, কারণ স্ট্রিং ইংরেজি শব্দ এবং এর বাংলা অর্থ হচ্ছে দড়ি। তো আজকালকার দিনে আবার খোঁজ খবর যারা রাখো তারা তাদের মনে অনেক সময় স্ট্রিং অপারেশনের কথা মনে আসতে পারে। যাই হোক, আমরা সেদিকে যাব না। তো স্ট্রিং হচ্ছে একটা ক্যারেক্টারের অ্যারে। এখন আমরা দেখি যে এটা কিভাবে একটা স্ট্রিংকে আমি ডিক্লেয়ার করব কিভাবে। তোমার যেমন ইন্টিজার একটা ডাটা টাইপ ছিল, ক্যারেক্টার একটা ডাটা টাইপ, ডবল একটা ডাটা টাইপ। তো স্ট্রিং অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই কিন্তু স্ট্রিং আলাদা একটা ডাটা টাইপ আছে, কিন্তু সিতে আলাদা ডাটা টাইপ নেই। সিতে হচ্ছে এটা একটা ক্যারেক্টারের অ্যারে। ধরো তুমি টাইপ অ্যারের নাম যে কোনো একটা নাম দিতে পারো, আমি দিলাম str, তুমি যে কোনো নাম দিতে পারো, এবং এটা হবে একটা অ্যারে। তুমি এর ভেতর অ্যারের সাইজটা বলে দিবে, যেমন ধরো 20। তাহলে এটা হচ্ছে তোমার একটা str কে আমি একটা স্ট্রিং বলবো। চাইলে আমি ক্যারেক্টার টাইপের অ্যারেও বলতে পারতাম, কিন্তু যেহেতু এটার আলাদা একটা নাম আছে তাই সেই নামেই আমি তাকে ডাকবো। তো চলো এখন আমরা দেখি যে এটাকে কিভাবে ইনপুট নিতে হয় এবং আউটপুট দিতে হয়। তো আমি কোড ব্লকসে চলে যাই। প্রথমে একটি ক্যারেক্টার টাইপের অ্যারে ডিক্লেয়ার করি, str, এর লেন্থ দিলাম 20, এবং এখন আমি স্ক্যান করব এবং প্রিন্ট করব scanf, তারপরে printf। তোমরা অনেকেই লাভ দিয়ে উঠবে যে হ্যাঁ, সুমিন ভাইয়ের কোডে বাগ আছে। যে কি বাগ? যে str এর আগে এম্পারসেন্ড সাইন দেওয়া নেই। তো স্ট্রিং এর বেলা সেটা দিতে হয় না, এবং কেন দিতে হয় না আমি একটু পরে তোমাদেরকে বোঝাবো। আপাতত বিশ্বাস করো যে এটা ঠিক আছে, আর যদি বিশ্বাস নাও করো আমি এখন প্রোগ্রাম চালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি প্রোগ্রামটা রান করি। এবার আমি যদি ইনপুট দিই বাংলাদেশ, দেখো আউটপুটেও কিন্তু প্রিন্ট হচ্ছে কি বাংলাদেশ। তার মানে আমরা স্ট্রিং ইনপুট এবং আউটপুট নেওয়া শিখে গেলাম। চলো এখন দেখি যে আসলে এখানে এম্পারসেন্ট যে দিলাম না এন্ড সাইনটা, তো কেন? আমরা জানি যে একটা ক্যারেক্টারের অ্যারে, যে কোনো অ্যারেই মেমোরিতে কি থাকে, কিভাবে থাকে, সিকোয়েন্সিয়ালি থাকে, মানে পর্যায়ক্রমিক ভাবে। ধরো এটা হচ্ছে আমার একটা র্যামের ঘর, এগুলো মনে করো আমার মেমোরিতে এরকম ঘর আছে। তো এরকম অনেকগুলো ঘর আছে। তো আমি যখন যে কোনো ভেরিয়েবল অ্যাসাইন করি বা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তখন একটা ভেরিয়েবল একটা নির্দিষ্ট ঘরে থাকে। যেমন একটা ভেরিয়েবল আমি যদি বলি এক্স, সে হয়তো এই ঘরে আছে। তারপর যদি ওয়াই বলি, ওয়াই কিন্তু তার পরের ঘরেই থাকতে হবে এমন কোনো কথা নাই, ওয়াই এখানে যে কোনো একটা ঘরে থাকতে পারে, যেমন ওয়াই হয়তো এই ঘরে থাকতে পারে। এবং তখন এটা হচ্ছে এক্স এর মান থাকবে এই ঘরে, কি হবে এক্স এর মানটা থাকবে এখানে, ওয়াই এর মানটা থাকবে কোথায়? এখানে। এখন এক একটা ঘর যদি এক একটা বাইট হয়, তাহলে এক্স এর মান যদি ইন্টিজার হয় তাহলে সে কতটুকু জায়গা দখল করবে? 4 বাইট, 1 2 3 4। এই এক্স যদি ইন্টিজার হয় তাহলে সে এই 4টা ঘর দখল করবে, আর এক্স যদি ক্যারেক্টার হয় তাহলে শুধু সে কেবল এই একটা ঘরই দখল করবে। এখন এই যে মেমোরিতে এই যে ঘর, প্রতিটা ঘরেরই একটা নির্দিষ্ট অ্যাড্রেস আছে। এখন সেই অ্যাড্রেসটা কিভাবে পাওয়া যায়? অ্যাড্রেসটা পাওয়া যায় হচ্ছে এম্পারসেন্ট এক্স দিয়ে। এবং স্ক্যানএফে যখন এটা ব্যবহার করা হয়, তার মানে হচ্ছে এই যে এখানে যে অ্যাড্রেসটা, সেখানে মানটা কম্পিউটারকে রাখার জন্য বলা হয় যে এক্সের ভ্যালুটা স্টোর করো কোথায়? এখানে। এটা যদি সে ক্যারেক্টার হয় তাহলে 1 বাইট, ইন্টিজার হলে 4 বাইট, ওইভাবে সে বুঝে নিয়ে রাখবে। আর একটা অ্যারে যখন থাকে, অ্যারে মেমোরির যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে। যেমন ধরা যাক এখান থেকে শুরু হলো, এবং তাহলে কিন্তু এর প্রথম উপাদানটা থাকবে এখানে, দ্বিতীয় উপাদানটা এখানে, তৃতীয় উপাদানটা এখানে, মানে যদি ক্যারেক্টার টাইপ হয়। আর ইন্টিজার হলে প্রথম চার চার ঘরে হচ্ছে প্রথম উপাদানটা, দ্বিতীয় 4 ঘরে হচ্ছে দ্বিতীয় উপাদানটা। এবং সেখানে কিন্তু মেমোরিতে সিকোয়েন্সিয়ালি জিনিসগুলো থাকবে। এমন না যে প্রথম উপাদানটা এখানে, দ্বিতীয় উপাদানটা এখানে, তৃতীয় উপাদানটা এখানে, এভাবে কিন্তু থাকবে না। যেমন আমি যদি ক্যারেক্টার এরে বলি, তাহলে বাংলাদেশ লিখলে বি থাকবে এখানে, এ থাকবে এখানে, এন থাকবে এখানে, জি থাকবে এখানে, এল, এ, ডি, ই, এস, এইচ, এভাবে সিকোয়েন্সিয়ালি
বা পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশটা থাকবে। এবং সেই ক্ষেত্রে এসটিআর যদি একটি ক্যারেক্টার অ্যারে হয়, শুধু এসটিআরটা নির্দেশ করে হচ্ছে এই মেমোরির অ্যাড্রেসটা। এই যে বি যেখানে আছে শুধু এসটিআর দিয়ে সেটাই বোঝায়। এজন্যই আমি এসটিআর এর আগে আর এম্পারসেন্ট সাইন দিই নাই। তো পরের লেকচারে আমরা স্ট্রিং ইনিশিয়ালাইজেশন করার আরও কয়েকটি পদ্ধতি দেখব। এখন আমরা একটা স্ট্রিংকে বিভিন্নভাবে ডিক্লেয়ার করা বা ইনিশিয়ালাইজ করার ব্যাপারটা দেখব। যে আমি যদি ক্যার str20 ভাবে লিখি, তার মানে তো আমি এটাকে ডিক্লেয়ার করলাম। এখন এটাকে আমি যদি কোনো ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করতে চাই শুরুতেই, তাহলে এটা কিভাবে করা যায়? তো বেশ কয়েকটা উপায় আছে। যেমন ধরো আমি শুরুতে এটাকে একটা অ্যারে হিসেবে, এখানে ক্যারেক্টার অ্যারে যেহেতু প্রতিটি হচ্ছে আমার ক্যারেক্টার, হ্যাঁ প্রতিটা ক্যারেক্টার আলাদাভাবে আমি ডিক্লেয়ার করলাম বাংলাদেশ। এবং এরপর যদি আমি প্রিন্ট করি, এখান থেকে দুইটে স্ল্যাশ দিয়ে এখানে কমেন্ট করা যায়। কমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা তুমি তোমার সুবিধার জন্য করতে পারো অনেক সময়। বা ধরো এই লাইনটা তুমি ডিসেবল করে দিলে কম্পাইলার এই লাইনটার কম্পাইল করবে না। তাহলে কি হবে, এখানে ক্যারেক্টার অ্যারে এসটিআরটা ইনিশিয়ালাইজ হচ্ছে এবং এরপর এখানে প্রিন্ট হচ্ছে। তো এটা আমরা রান করে দেখি। হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে বাংলাদেশ লেখাটা প্রিন্ট হয়ে গেল। তার মানে এইভাবে আমাদের ইনিশিয়ালাইজেশনটা ঠিক আছে। এখন আমি যদি 20 না দিই তাহলে কি হবে? 20 না দিয়ে আমি রান করি, তাহলে দেখো বাংলাদেশ কথাটা প্রিন্ট হয়েছে এবং তারপর কিন্তু কয়েকটা হাবিজাবি ক্যারেক্টার, যেমন এখানে প্রশ্নবোধক স্টার, প্রশ্নবোধক যে, প্রশ্নবোধক এই অক্ষরগুলো প্রিন্ট হয়েছে। তার কারণটা কি? তার কারণটা আসলে স্ট্রিংটা যে কোথায় শেষ হয়েছে সেইটা বুঝতে পারে নাই। আমি যদি একটা সংখ্যা বলে দিই তাহলে সে কি করে নিজেই শেষে একটা নাল ক্যারেক্টার দিয়ে স্ট্রিংটা শেষ করে দেয়। তো একটা প্রতিটা স্ট্রিংই নাল ক্যারেক্টার দিয়ে শেষ হয়। তো নাল ক্যারেক্টার কি? নাল ক্যারেক্টার হচ্ছে /0, যেটা দিয়ে যখন আমি যদি এখানে /0 দিই তাহলে আমার কম্পাইলার বুঝবে যে এখানে আমার স্ট্রিংটা শেষ হয়ে গেছে। এবং এখন দেখো আমি প্রোগ্রামটা রান করি। তুমি এখন দেখো এখন কিন্তু সেই হাবিজাবি ক্যারেক্টারগুলো প্রিন্ট হচ্ছে না, বাংলাদেশ পর্যন্ত প্রিন্ট হলো। অর্থাৎ আমি একটা নাল ক্যারেক্টার দিয়ে বুঝিয়ে দিলাম যে আমার স্ট্রিংটা এখানে শেষ। এখন নাল ক্যারেক্টারটা যদি আমি মাঝে দিতাম তাহলে কি হতো? যেমন ধরো আমি নাল ক্যারেক্টারটা দিব এখন বাংলার পরে, এখানে যদি আমি নাল ক্যারেক্টারটা দিই এবং তারপর প্রোগ্রামটা রান করি, তুমি দেখো এখানে শুধু বাংলা পর্যন্ত প্রিন্ট হয়েছে। কারণ সে যখন বাংলা শব্দটা BANGLA এইভাবে একটা একটা ক্যারেক্টার পাওয়ার পর যখন সে নাল ক্যারেক্টারটা পেয়েছে তখনই সে বুঝেছে যে স্ট্রিংটা এখানেই শেষ, সুতরাং এই বাংলাটাকেই সে প্রিন্ট করেছে এবং বাকি অংশ আর প্রিন্ট করেনি। তো আরেকভাবে স্ট্রিং ডিক্লেয়ার করা যায়, সেটা হচ্ছে এইভাবে যে তুমি ডবল কোটেশনের ভেতর পুরো স্ট্রিংটা লিখে দিতে পারো। যেখানে আমি এইভাবে দিই, তুমি দেখো যে বাংলাদেশ প্রিন্ট হয়ে গেল। এবং তুমি স্ট্রিং এর যেই সাইজ দিবে, তুমি যদি 20 দাও তাহলে তোমার স্ট্রিং এর সর্বোচ্চ 19টা ঘর তুমি রাখতে পারবে এবং শেষ ঘরটা তোমার নাল ক্যারেক্টারের জন্য অ্যাসাইন করতে হবে। এখন নাল ক্যারেক্টার হচ্ছে বলে নাল, NULL, এবং এটাকে ইন্ডিকেট করে হচ্ছে /0 দিয়ে। এটা কিন্তু ও না, এটা হচ্ছে 0। অর্থাৎ এখানে যখন সিকোয়েন্স অফ ক্যারেক্টার থাকবে, তুমি যখনই ধরো /0টা দিবে সে বুঝবে যে স্ট্রিংটা এখানেই শেষ এবং এরপর যদি আরও ঘর থাকে সে সেগুলোকে ডিসকার্ড করে দিবে বা ধরবে না। তো ঠিক আছে, নাল ক্যারেক্টার আমরা দেখলাম। এখন আমরা দেখি যে এই স্ট্রিং স্ক্যানএফ দিয়ে আমরা কিভাবে আর ইনপুট নিতে পারি। এখন যদি বাংলাদেশ ইজ মাই কান্ট্রি একটা স্ট্রিং হয়, সেটা আমরা এখন প্রোগ্রাম, এটা আমি যদি শুধু প্রিন্ট করতে চাই,
দেখো এখানে প্রিন্ট হয়েছে কি বাংলাদেশ ইজ মাই সিএও, তারপর কিন্তু কয়েকটা উল্টাপাল্টা ক্যারেক্টার, আমি কিন্তু কান্ট্রি বলেছিলাম। তো তার কারণ হচ্ছে আমি এখানে বলেছি 20 স্ট্রিং এর লেন্থ, কিন্তু এখন তো বাংলাদেশেই হচ্ছে 10টা অক্ষর আছে, তারপর স্পেস, স্পেস নিজেও কিন্তু একটা ক্যারেক্টার, তার মানে 11টা, আইএস হচ্ছে 12 13, এরপর হচ্ছে আরেকটা 14 15 16 17 18 19 20, এটা কিন্তু 20-এর চেয়ে বড় হয়ে গেছে। তো নিচে যদি আমি 30 দিই, 30 দিলে কিন্তু ব্যাপারটা সেফ। তুমি দেখো বাংলাদেশ ইজ মাই কান্ট্রি। এখন এটাকে আমি ইনিশিয়ালাইজ না করে স্ক্যানএফ দিয়ে ইনপুট নেওয়ার চেষ্টা করব, অর্থাৎ আমি ইউজারের কাছ থেকে ইনপুট নেব। আমি এখন প্রোগ্রামটা রান করি। বাংলাদেশ ইজ মাই কান্ট্রি ইনপুট দিলাম, কিন্তু দেখো আউটপুটে কি শুধু বাংলাদেশ। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমি যে স্ক্যানএফ পার্সেন্টেজ নিয়েছি সেটা আসলে একটা স্পেস ক্যারেক্টার পেলেই স্ট্রিংটা নেওয়া বন্ধ করে দেয়, অর্থাৎ স্পেস ক্যারেক্টার আগ পর্যন্ত সে ধরে নেয়। তাহলে এর উপায় কি? এর একটা সহজ উপায় হচ্ছে স্ক্যানএফকে বলে দেয়া যে তুমি যতক্ষণ /n বা নিউ লাইন না পাচ্ছ ততক্ষণ তুমি ইনপুট নিতে থাকবে। এখন দেখো আমি এটা রান করি, বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, এখন কিন্তু পুরো স্ট্রিংটাই প্রিন্ট হয়েছে। এবং দেখো প্রিন্টএফ পার্সেন্টেজে কিন্তু সমস্যা নেই, প্রিন্টএফ পার্সেন্টেজে কিন্তু স্পেস পাওয়ার আগ পর্যন্ত প্রিন্ট করবে এমন কোনো কথা নেই, প্রিন্টএফ পার্সেন্টেজে সে পুরো স্ট্রিংটাই প্রিন্ট করবে। তো স্ক্যানএফ প্রিন্টএফ ছাড়াও স্ট্রিং ইনপুট নেওয়ার আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে গেটস। গেটস একটা ফাংশন, এটা দিয়েও তোমরা স্ট্রিং ইনপুট নিতে পারো, এবং এই ক্ষেত্রে তুমি আউটপুটের জন্য পুটস ব্যবহার করতে পারো, এবং এখানে কিন্তু তুমি প্রিন্টএফ ব্যবহার করলেও কোনো সমস্যা নেই। এখন দেখো আমি প্রোগ্রামটা আবার রান করি, আই লাভ বাংলাদেশ, এবং আউটপুটেও কিন্তু আমি সেটা পেয়ে গিয়েছি। তার মানে তোমরা চাইলে গেটস পুটসও ব্যবহার করতে পারো, এবং গেটসও কিন্তু এই স্পেস পাওয়ার আগ পর্যন্ত নিবে এমন কোনো কথা নেই, গেটস পুরো লাইনটাই ইনপুট হিসাবে নিবে, এবং পুটস হচ্ছে এসটি একটা আউটপুট হিসেবে দেবে। কিন্তু পুটস ব্যবহার না করে আমি পুটসের পাশাপাশি আমি যদি প্রিন্টএফও করি, পুটস বন্ধ করে দিলাম, আমি ইনপুট দিচ্ছি, আউটপুটেও কিন্তু সেটা চলে এসেছে। তার মানে তুমি আউটপুটের জন্য পুটস অথবা প্রিন্টএফ যে কোনোটাই ব্যবহার করতে পারো। তো আমরা স্ট্রিং ইনপুট আউটপুট নেওয়া শিখলাম। তো পরের লেকচারেই আমরা দেখব যে স্ট্রিংটাকে নিয়ে আমরা একটু টানাটানি করব, অর্থাৎ বিভিন্ন কাজ করার চেষ্টা করব। তো একটা স্ট্রিং এর লেন্থ কিভাবে বের করতে হয় সেই জিনিসটা এখন আমরা শিখব। তো স্ট্রিং এর লেন্থ মানে তো 1 মিটার 2 মিটার 3 মিটার বা 3 ফুট 10 ফুট বা গজ এরকম না, কিন্তু একটা স্ট্রিং এর লেন্থ বলতে প্রোগ্রামিং এ আমরা বুঝবো যে ওই স্ট্রিং এ কয়টি ক্যারেক্টার আছে। যেমন ধরো স্ট্রিংটি যদি হয় এমন BANGLA, তাহলে এই স্ট্রিং এর লেন্থ হবে 6, কারণ এখানে 6টি ক্যারেক্টার আছে, শেষের নাল ক্যারেক্টারটা কিন্তু কাউন্ট হবে না। আবার এমন যদি হয় ধরো M স্পেস I প্রশ্নবোধক, তাহলে এখানের এই স্ট্রিংটার লেন্থ কত? এই স্ট্রিং এর লেন্থ হবে 1 2, এই স্পেস যে স্পেস নিজে একটা ক্যারেক্টার 3 4 5। আবার আমি যদি এখানে 2টা স্পেস দিতাম তাহলে এটার লেন্থ হতো 6। তাহলে একটা স্ট্রিং এর লেন্থ আমি কিভাবে বের করব? আমি একটা স্ট্রিং এর শুরু থেকে শেষ পর্যন্ত যাব, এবং প্রতি ঘর কিভাবে যাব তোমরা অ্যারে ট্রাভার্স করে ইতিমধ্যে শিখেছো যে অ্যারে লেকচারে। তো এটা হচ্ছে অ্যারের বি, হচ্ছে কি এখানে অ্যারের প্রথম উপাদান মানে 0তম উপাদান, তারপরের উপাদানটা হচ্ছে এ, তারপর হচ্ছে এন। তার মানে অ্যারের 0 ইন্ডেক্স 1 ইন্ডেক্স এভাবে করতে করতে আমি যেতে থাকবো, এবং যত ঘর যাব আমার স্ট্রিং এর লেন্থের মান 1 করে বাড়াবো। যখন এখানে আসবো আমি 1 বাড়িয়ে দিব, আমার ধরো বি পেলাম, তার মানে আমার লেন্থ হচ্ছে কত এখন 1। তারপর এ পেলাম, এ পেলে আমার লেন্থ হবে কত 1 + 1। এন পেলে লেন্থ কি হবে আরো 1 বাড়বে,
জি পেলে আরও এক বাড়বে, এল পেলে আরও এক বাড়বে, এ পেলে বাংলা আরও এক বাড়বে, 6। তারপরে স্ট্রিং ক্যারেক্টারটা কি? একটা স্ট্রিং এর শেষ ক্যারেক্টারটা আমরা জানি কি, নাল ক্যারেক্টার। তার মানে আমি যখন নাল পাবো তখন এই লুপ থেকে বের হয়ে যাব এবং আমার লেন্থটা হবে কত, 6। এখন তার মানে আমি লুপের কন্ডিশনটা কি, লুপটা কতক্ষণ চলবে, যতক্ষণ ক্যারেক্টারটা নাল না হবে, তাই না? এখন তাহলে চলো আমি কোড লিখে তোমাদেরকে দেখাই। এখন ধরো আমার একটা ক্যারেক্টার স্ট্রিং আছে str, এখন আমি গেটস দিয়ে ইনপুট নিলাম। কোন লেন্থ রাখার জন্য আমার ভেরিয়েবল লাগবে, আবার এরিটা ট্রাভার্স করার জন্য ভেরিয়েবল লাগবে। আমি তাহলে ইন্ট আই এবং লেন্থ দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং লেন্থের মান শুরুতে দিলাম কত, 0। এখন আমি একটা ফর লুপ ব্যবহার করব এবং ফর আই সমান 0। এখন কন্ডিশনটা কি আমি সেটা পরে লিখব। আমি একটা একটা করে অ্যারে ট্রাভার্স করব। লেন্থ সমান লেন্থ প্লাস 1। তার মানে এই লুপের মাধ্যমে দেখো আমি 0 থেকে শুরু করব এবং এক এক করে এগিয়ে যাব এবং লেন্থের মান এক এক করে বাড়াবো এবং শেষে আমি লেন্থের ভ্যালুটা প্রিন্টও করব। প্রথম %s, তারপর %d, কারণ %sটা হচ্ছে আমার str এর জন্য আর লেন্থ হচ্ছে %dটা হচ্ছে লেন্থের জন্য। এখন তুমি বলো তো এই কন্ডিশনটা কি হবে এখানে। এখানে কন্ডিশনটা হবে কতক্ষণ লুপটা চলবে। আমি বললাম যে str i যদি নাল ক্যারেক্টার পায়। নাল ক্যারেক্টার পেলে কি হবে, কারণ এই কন্ডিশনটার মানে হচ্ছে নাল ক্যারেক্টারটা পেলে কন্ডিশনটা সত্যি হবে। তার মানে নাল ক্যারেক্টারটা পেলে সেখানে ঢুকবে, কিন্তু আমি তো এটা চাই না। আমি চাই নাল ক্যারেক্টার পেলে সে লুপ থেকে বের হয়ে যাবে, তার আগ পর্যন্ত সে লুপে ঘুরতে থাকবে। তাহলে এর উল্টা কন্ডিশনটা কি হবে, ইকুয়ালস টু, এটা হচ্ছে দুইটা সমান চিহ্ন, তার মানে ইকুয়ালস। আর তাহলে একটা যদি আমি নট দিয়ে দিই, তার মানে হচ্ছে নট ইকুয়ালস। যে যতক্ষণ এটা নট ইকুয়ালস হবে, যতক্ষণ এটা নাল ক্যারেক্টারের সমান না হবে, ততক্ষণ লুপটা ঘুরতে থাকবে এবং লেন্থের মান 1 বাড়তে থাকবে। যখনই সে নাল ক্যারেক্টার পেয়ে যাবে তখন আর লেন্থের মান 1 বাড়বে না, তখন আমি বের হয়ে যাব লুপ থেকে এবং লেন্থটা প্রিন্ট করব। চলো এখন আমরা প্রোগ্রামটা রান করি। বাংলাদেশ, যে লেন্থ অফ বাংলাদেশ ইজ 10। আসলেই কিন্তু বাংলাদেশে এখন তুমি যদি গণো যে দৈর্ঘ্য হচ্ছে, এখানে 10টা ক্যারেক্টার আছে, সুতরাং এর লেন্থ 10। আবার যদি আমি এমন দিই, বলো তো কয়টা ক্যারেক্টার হবে। বাংলাদেশ হচ্ছে 10টা ক্যারেক্টার, আমি আগেই জেনেছি। LOV হচ্ছে 4টা, 14টা, আই হচ্ছে একটা 15টা, আর এখানে একটা স্পেস 16টা, এখানে একটা স্পেস 17টা। তো দেখি আসলে 17 হয় কিনা। দেখো আমাদের আউটপুটও কিন্তু 17। তো তুমি খুব মজার বিষয় শিখে গেলে, সেটা হচ্ছে লেন্থ বের করা। এখন আমরা আরেকটা উদাহরণ দেখব যে একটা স্ট্রিংকে কিভাবে রিভার্স করতে হয়। রিভার্স করা মানে স্ট্রিংটাকে উল্টে দেয়া। যেমন ধরো স্ট্রিংটা যদি হয় এমন যে BANGLA বাংলা, তাহলে আমি উল্টে দিলে কি হবে, ALGLAB, মানে এই এটা চলে আসবে এখানে, এলটা চলে আসবে এখানে, জিটা আসবে এখানে, তারপর এনটা আসবে, তারপর এটা আসবে এখানে, বিটা আসবে সবার শেষে। এই কাজটা আমি কিভাবে করব। আমার যদি শুধু প্রিন্ট করতে হয়, যে আমি স্ট্রিংটা আসলে উল্টো করে কোথাও সেভ করা দরকার নাই, আমি শুধু প্রিন্ট করব, তাহলে আমি একটা একটা করে ক্যারেক্টার শেষ থেকে প্রিন্ট করতে পারি। তো এই স্ট্রিংটার শেষ পজিশনটা কত, এটা আমি জানবো কিভাবে। আমি যদি লেন্থটা বের করতে পারি 1 2 3 4 5 6, তখন আমি জানবো এই স্ট্রিং এর শেষ পজিশনটা হচ্ছে, স্ট্রিংটা যদি str হয়, str 5। স্ট্রিং এর লেন্থ 6 হলে শেষ পজিশন 5 কেন, কারণ এই ঘরটা 0 দিয়ে শুরু, 0 1 2 3 4 5। তাহলে আমি str 5 এবং সেভাবে কি করব, 5 4 3 2 1 0 এভাবে প্রিন্ট করব। এই প্রথমে 5th ক্যারেক্টার, তারপর 4, তারপর 3 2 1 0। এভাবে তুমি রাখো। এটা আসলে কি ক্যারেক্টার, 5 5th, এর 4 নাম্বার, 3
2 1 এবং 0। তো আমি জানি যে তোমরা অনেকেই কাজটা এখন চট করে ফেলতে পারবে, তো তারপরও আমি এটা দেখিয়ে দিচ্ছি। I সমান 5, I greater than or equal to 0, I minus minus, I minus minus মানে হচ্ছে I সমান I minus 1, আমি এইভাবে লিখতে পারি, মানে I এর মান এক এক করে কমবে। printf %c stri, এখানে একটা নিউ লাইন প্রিন্ট করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। I কে আমি ডিক্লেয়ার করতে হবে, সেটা আমি এখানে করব। এখন দেখো আমি প্রোগ্রামটা কি করছে, আমি জানি যে str এ আমি কি দিব, বাংলা, এজন্যই কিন্তু আমি 5 দিয়েছি, নইলে কিন্তু আমার লেন্থটা বের করে নিতে হতো। তাহলে আমার আসলে scanf এও এটার দরকার নাই, আমি এখানেই বাংলা ডিক্লেয়ার করে দিই। এখন আমি প্রথমে 5th এলিমেন্টটা প্রিন্ট করব। প্রথমে দেখো I সমান 5, I এর মান এখন 5, এটা কি 0 এর চেয়ে বড় বা সমান? হ্যাঁ, এটা কন্ডিশনটা সত্য, কারণ I 5 0 এর চেয়ে বড়। এটা পর সে কি করবে, str I টা প্রিন্ট করবে, মানে 5th ক্যারেক্টারটা প্রিন্ট করবে, অর্থাৎ a প্রিন্ট করবে। করার পর I এর মান 1 কমবে, I সমান I minus 1, মানে I এর মান 1 কমিয়ে I এর মান হবে 4, 4 কে আবার I অ্যাসাইন করা হলো, মানে I এর মান এখন 4। তারপর কন্ডিশনটা চেক হবে যে হ্যাঁ I কি 0 এর চেয়ে বড়, হ্যাঁ 0 এর চেয়ে বড়, তাহলে তো 4 নাম্বারটা প্রিন্ট হবে 3 2 1, 0 নাম্বারটাও প্রিন্ট হবে, 0 নাম্বার হচ্ছে এটা। এবং তারপর কি হবে, I এর মান কি হয়ে যাবে 0 minus 1, মানে -1 অ্যাসাইন হবে। -1 কি 0 এর চেয়ে বড় বা সমান? না, তখন সেটা মিথ্যা, তখন আমি বের হয়ে আমি শুধু একটা নিউ লাইন প্রিন্ট করে চলে আসবো। এখন তুমি প্রোগ্রামটা রান করো, দেখো পুরো উল্টাটা প্রিন্ট হবে, বি, এবং আমি যদি এখানে উল্টা থেকে দেখি BANGLA। এখন আমি যদি চাই এটা আরেকটা স্ট্রিং এ কপি করে রাখবো, তাহলে আমার সেটা সম্ভব, যে আমি আরেকটা ক্যারেক্টার স্ট্রিং ডিক্লেয়ার করছি str new, এটার মান দিলাম আমি 30। এখন আমি কি করব, str new এর প্রথম ঘরে str এর শেষ ঘরটা রাখবো, মানে ফিফথ ঘরটা রাখবো। তো এই প্রথম ঘরের জন্য আমার আরেকটা ভেরিয়েবল লাগবে যে, এবং আমি চাইলে ফর লুপের এই শুরুর অংশে একাধিক ভেরিয়েবলও অ্যাসাইন করতে পারি কমা দিয়ে, যে সমান 0। আমি এখানে এই প্রিন্টটা করব না, আমি কি করব, str new যেতে str I টাকে I এর মান রাখবো, I এর মান রাখার পর j এর মান একবারে দিব। এখন দেখো প্রথমে j এর মান 0, তার মানে str new এর 0তম ঘরে str এর পঞ্চম ঘরটা কপি হবে, কপি হওয়ার পর j এর মান 1 বাড়বে, I এর মান 1 কমবে, তখন j এর প্রথম ঘরে str এর চতুর্থ ঘরটা কপি হবে। এভাবে হয়ে সম্পূর্ণ স্ট্রিংটাই কপি হয়ে যাবে। এবং আমি এখানে স্ট্রিংটা এখানে একেবারে প্রিন্ট করে দিই %s, আমি এখানে আমি প্রিন্ট করব str new। এখন আমি প্রোগ্রামটা চালাই, এখনো তুমি দেখো যে বাংলার উল্টাটা প্রিন্ট হয়েছে। কিন্তু এখন দেখো যে KH প্রশ্নবোধক এই তিনটা চিহ্ন আবার কোত্থেকে আসলো। এখন str new তো একটা 30 ঘরের অ্যারে, সর্বোচ্চ 30টা ঘর থাকবে। তো আমি তো str ওখানে কপি করেছি, কিন্তু শেষে একটা নাল ক্যারেক্টার অ্যাসাইন করি নাই, কারণ এখন যদি নাল ক্যারেক্টার অ্যাসাইন না করে থাকি এবং মেমোরিতে এখানে আগে কিছু থেকে থাকে, তখন সেই অক্ষরগুলো প্রিন্ট হয়ে যাবে। তাহলে এই লুপের বাইরে এসে str new যেতে আমার কি করতে হবে, একটা নাল ক্যারেক্টার অ্যাসাইন করে দিতে হবে। এখন আমরা কি যেতে করবো না j+1 এ করবো? আমরা যেতে করব, কারণ হচ্ছে আমার কিন্তু j এর মান এখানে আমি কপি করার পরই 1 বাড়িয়ে দিয়েছি, তার মানে j এর মান যখন 5, str এর I এর মান তখন 0, 0টা 5 ঘরে অ্যাসাইন হবে, এবং হওয়ার পরই কিন্তু j এর মানটা 6 হয়ে যাবে,
এরপর আর লুপে ঢুকবে না, তার মানে জে এর মান অলরেডি এক বেশি আছে, সুতরাং জে এর ওই ঘরেই আমি নাল ক্যারেক্টারটা দিয়ে দিব। এবং তুমি যদি এখন প্রিন্ট করো, এখন প্রিন্ট করলে দেখবে যে এখন কিন্তু আর উল্টাপাল্টা ক্যারেক্টার নেই, আগে যেমন ছিল। তো আমি একটা স্ট্রিংকে উল্টানো শিখে গেলাম। এখন তোমাদেরকে আমি একটা মজা দেখাই। ধরো আমি স্ট্রিংটাকে দিলাম টয়োটা, জানো তো? এখন টয়োটা তো একটা গাড়ির নাম, আমি এখন টয়োটা না লিখে যদি টয়োট পর্যন্ত লিখি, তাহলে স্ট্রিং এর লেন্থ কত? 1 2 3 4 5, তার মানে 0 1 2 3 4, 4 থেকে আসলে আমার এই স্ট্রিংটা শুরু হবে, যেহেতু আমি এটা উল্টাতে চাচ্ছি। এবং এটা উল্টালে কি হবে, তুমি প্রোগ্রামটা চালাও, এখানে উল্টালেও কিন্তু একই জিনিস আসছে, কারণ উল্টাভাবেও জিনিসটা একই। বা আমি যদি এখানে এর পরিবর্তে আরেকটা শব্দ লিখি, যেমন ম্যাডাম লিখি, এবং এটাকে যদি আমি উল্টানোর চেষ্টা করি, তাহলে কি আসতেছে? তাহলে দেখো ম্যাডাম প্রিন্ট হয়ে গেল। এই জিনিসটা একটা মজার জিনিস, এটাকে বলে হচ্ছে প্যালিন্ড্রোম। তো তোমরা যারা কম্পিউটার সায়েন্সে পড়ছো, আশা করি তোমরা কোনো না কোনো অ্যাসাইনমেন্টে প্যালিন্ড্রোম নিজে বের করেছো। তো কিছুক্ষণ পর আমরা আরেকটা উদাহরণ দেখব স্ট্রিংয়ের। এখন আমরা দেখব দুইটা স্ট্রিং জোড়া দেয় কিভাবে। তো হ্যাঁ, কিভাবে দেয়, যে একটা রশির সাথে আরেকটা রশি গিট্টু দিয়ে বেঁধে দিলেই জোড়া দেয়া হয়ে গেল। এবং প্রোগ্রামিং এ সেই গিট্টুটা কিভাবে দেয় সেটা আমরা এখন দেখব। যেমন ধরো তোমার একটা স্ট্রিং হচ্ছে বাংলা, এবং আরেকটা হচ্ছে দেশ। এখন আমি এই দুইটা স্ট্রিংকে জোড়া দিয়ে বাংলাদেশ বানাবো। তো খুব ভালো হতো যদি আমি শুধু প্লাস চিহ্ন ব্যবহার করেই জোড়া দিয়ে দিতে পারতাম, যেটা অন্য অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করা যায়। তো সিতে এইভাবে করা যায় না। সিতে তো ধরো তুমি একটা অ্যারে এ তে রাখলে বাংলা এবং একটা অ্যারে বি তে রাখলে দেশ। এখন তুমি চাও যে অ্যারে এর মধ্যেই পুরো বাংলাদেশটাকে নিয়ে আসতে, তখন তুমি কি করবে? তখন আসলে তোমার যেটা করতে হবে, যে অ্যারের প্রথম উপাদান হচ্ছে এটা, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ, ষষ্ঠ উপাদান হচ্ছে এটা। তার মানে ষষ্ঠ উপাদান মানে কি? অ্যারে A5, কারণ হচ্ছে অ্যারের ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, 0 1 2 3 4 5। এখন ডিটা কোথায় আসবে? ডি কি অ্যারে 5 এ আসবে? না, ডি আসবে এর পরের ঘরে, ডি আসবে অ্যারে 6 এ। অর্থাৎ অ্যারে 6 এ আমি কি করব? ডি কপি করব, অ্যারে 7 এ কপি করব কি? ই, অ্যারে 6 এ করব হচ্ছে ডি, অ্যারে 7 এ হচ্ছে ই, অ্যারে 8 এ করব হচ্ছে এস, এবং অ্যারে 9 এ করব হচ্ছে কোনটা? এইচ, দেশ, বাংলাদেশ হয়ে গেল। এখন ডিটা কি? ডি হচ্ছে আসলে বি এর প্রথম উপাদান, ই হচ্ছে বি এর দ্বিতীয় উপাদান, এটা হচ্ছে বি এর তৃতীয় উপাদান, সরি এটা হচ্ছে 2, এবং এটা হচ্ছে বি 3 এইচ, তাই না? তাহলে এখন আমাদের কি করা লাগবে? আমরা যদি বাংলার লেন্থটা জানি, ঠিক ওই জায়গা থেকে আমি এখন শুরু করব, এবং যতক্ষণ বি স্ট্রিংটা আছে আমি কপি করতে থাকবো। এটা আমি যদি এখন কোড লিখি, তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। চলো আমি কোড লিখে দিই। ধরো আমার এ একটা অ্যারে, আর একটা অ্যারে হচ্ছে এ অ্যারেতে আছে হচ্ছে বাংলা, আর বি একটা অ্যারে, এটাতে আছে হচ্ছে দেশ। এখন বাংলার লেন্থ কত? বাংলার লেন্থ হচ্ছে 6, আমি জানি এই জন্য লিখে দিলাম। তাহলে আমি একটা লুপ লিখব, এখানে i সমান 0, j সমান 0, এখানে একটা কিছু একটা কন্ডিশন থাকবে, তারপর i প্লাস প্লাস বা j প্লাস প্লাস কিছু একটা হবে। আমি এখানেও কিন্তু একাধিক এক্সপ্রেশন লেখা যায়।
এখন দেখো আমি কি করব, এরে আইতে এরে বিটা কপি করব। দেখো এর ইন্ডেক্স হচ্ছে আই, আর বি এর ইন্ডেক্স হচ্ছে আই, বি এর ইন্ডেক্স হচ্ছে জে। এবং কপি করার পর এর শেষ ঘরে আমি আগে দেখেছিলাম যে একটা নাল ক্যারেক্টার না দিলে ঝামেলা করে, আমি একটা নাল ক্যারেক্টার দিয়ে দিব এবং দেওয়ার পর আমি প্রিন্ট করে দেখব যে আসলে কি হয়েছে। এখন দেখো আই সমান কি 0 দিলে হবে? আই সমান যদি 0 দিই তাহলে তো এর প্রথম ঘরেই বি এর প্রথম ঘরটা কপি হয়ে যাচ্ছে, তাই না? এটা তাহলে করা যাবে না, আই 0 দিলে হবে না। আই এর মান কত হতে হবে? আই এর মান 6 থেকে শুরু হতে হবে, কারণ 0 থেকে 5 পর্যন্ত বাংলার যে 6টা ক্যারেক্টার বি এন জি এল এ সেগুলো আছে। তার মানে আই এর মান হবে 5, বা আসলে লেন্থ -1, লেন্থের চেয়ে 1 কম। না, লেন্থের চেয়ে 1 কম না, লেন্থের চেয়ে 1 কম হলে তো বি এন জি এল এর এটা আছে, তার মানে লেন্থ আই এর মানটা হবে লেন্থের সমান। এবং লেন্থের সমান হওয়ার পর আই এর মানটা কি হবে? 1 বেড়ে যাবে। আর জে এর মানটা কি হবে? জে এর মানটা 0 থেকেই শুরু হবে, কারণ আমি এটার এ আর এর ডি থেকেই শুরু করতে চাই। জে এর মানটা এই এক এক করে বাড়তে থাকবে, ডি ই এস এইচ। এখন কথা হচ্ছে আমি লুপটা কতক্ষণ চালাবো? তো যতক্ষণ আমার বি স্ট্রিংটা শেষ না হচ্ছে ততক্ষণ আমি এর ভেতর সেটা কপি করতে থাকবো। তো বি স্ট্রিংটা শেষ হবে কখন? যখন আমি নাল পেয়ে যাব। তার মানে যতক্ষণ না আমি নাল পাচ্ছি, নাল ক্যারেক্টার, ততক্ষণ আমার স্ট্রিংটা ট্রাভার্স হতে থাকবে, মানে একটার পর একটা ঘর যেতে থাকবো আমি। তাহলে দেখো আই হচ্ছে লেন্থ, মানে আই হচ্ছে এখন বাংলা এর পর যেই ঘরে সেই ঘরে, আর যে হচ্ছে 0, জিরোটা সেই ঘরে কপি হচ্ছে। তারপর আই এর মানও 1 বেড়ে গেল, জে এর মানও 1 বেড়ে গেল। তারপর আবার এখন দেখতেছি এটা কি, এটা কোন ঘরে আছে? তাহলে এটা ইতে আছে। এটা কি নাল ক্যারেক্টারের সমান যদি হতো তাহলে বের হয়ে যেত। এটা নাল ক্যারেক্টারের সমান না, সমান না কন্ডিশনটা সত্য, কারণ এখানে নট ইকুয়ালস টু আছে, তাহলে এটাই কপি হচ্ছে। আর একেবারে যখন এইচ এর পর যখন নাল ক্যারেক্টার পেয়ে যাবে তখন এই লুপ থেকে বের হয়ে যাবে। আই এর মান যেহেতু আমি বাড়িয়ে ফেলেছি, সুতরাং ওই ঘরেই আমি নাল ক্যারেক্টারটা অ্যাসাইন করে দেব। এখন দেখি আমি প্রোগ্রামটা রান করে দেখি। দেখো এখানে কিন্তু বাংলাদেশ হয়ে গেছে, অর্থাৎ আমি দুইটা স্ট্রিংকে কনকেটানেট করতে পেরেছি বা জোড়া দিতে পেরেছি। তোমাদেরকে যখন আমরা ভ্যারিয়েবল দেখেছিলাম তখন তোমরা ক্যারেক্টার ভ্যারিয়েবল সম্পর্কে জেনেছিলে। আজকে ক্যারেক্টার ভ্যারিয়েবলের সাথে সম্পর্কিত একটা খুব মৌলিক ধারণা, আস্কি কোড, সেটা সম্পর্কে দেখাবো। আস্কি, ASCII। তো এই জিনিসটা বোঝানোর জন্য আমার মনে হয় এডিটরে চলে যাওয়াই উচিত হবে। তো আমার এখানে একটা খালি ফাইল আছে, ASCII.c। ক্যারেক্টার ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা তোমাদের সবারই জানা আছে। আমরা ক্যার লিখে তারপর ভ্যারিয়েবলের নাম লিখব। তো আমি ক্যার ch লিখলাম। এখানে একটা ভ্যারিয়েবলের ক্যারেক্টার ভ্যারিয়েবলের মান কিভাবে অ্যাসাইন করতে হয় সেটাও তোমরা জানো। দুইটা সিঙ্গেল কোটের মধ্যে লিখলে সেটা অ্যাসাইন হয়ে যাবে। তো এই ch এর মধ্যে আমরা x, স্মল x কে অ্যাসাইন করেছি। এখন আমরা এটাকে প্রিন্ট করব। একটা ক্যারেক্টার ভ্যারিয়েবল কিভাবে প্রিন্ট করতে হয় সেটা তোমরা জানো, %c দিয়ে। তো আমরা %c দিলে এখানে x প্রিন্ট হবে। এটা তো আগের কথা, পুরনো কথা। এখানে আমরা একটা নতুন জিনিস করব। আমরা এখানে %d দিয়ে এটাকে প্রিন্ট করে দেখব। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এখানে %d দিয়েছেন, এখানে কি কোনো সংখ্যা প্রিন্ট হবে কিনা। এটা আমরা দেখি। এখানে দেখো যে প্রথম লাইনের জন্য x প্রিন্ট হয়েছে, যেটা প্রত্যাশিত ছিল, কিন্তু এই দ্বিতীয় লাইনে %d এর জন্য এখানে 120 প্রিন্ট হয়েছে। এখন কথা হচ্ছে 120 কেন প্রিন্ট হলো। প্রত্যেকটা ক্যারেক্টার ভ্যারিয়েবল আসলে ভেতরে ভেতরে একটা ইন্টিজার। এখানে 0 থেকে 255 পর্যন্ত যে কোনো মান এটা নিতে পারে। এখন এক একটা মানের জন্য এক একটা ক্যারেক্টার, যেমন এই x এর জন্য, স্মল x এর জন্য 120, এরকম বিভিন্ন অক্ষর বা বিভিন্ন ডিজিট, বিভিন্ন চিহ্ন, এর জন্য বিভিন্ন রকমের মান আছে। এই মানগুলো আসলে কি
সেটা দেখার জন্য আমরা আস্কির উইকিপিডিয়া পেজে যাই, en.wikipedia.org/wiki/ASCII। তো এইখানে এরকম একটা চার্ট আছে, সেটা হচ্ছে আস্কির চার্ট। তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানের জন্য এরকম বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল আর অক্ষর এরকম একটা চার্ট আছে। তো এখানে 120-এর পাশে আমরা দেখতে পাবো যে এক্স আছে, 120 হচ্ছে ডেসিমাল 120। তোমরা চাইলে এই চার্টটা তোমাদের কোড ব্লকসে বসেই তৈরি করতে পারো। সেটার জন্য একটা লুপ লিখতে হবে। তো লুপটা চালানোর জন্য আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি আস্কি। আমরা একটা ফর লুপ লিখি। এটার মানে হচ্ছে যে 0 থেকে 255 পর্যন্ত প্রত্যেকটা ভ্যালুর জন্য একটা লুপ চলবে। তো আমরা এটাকে একটা প্রিন্টএফ দেই, আস্কি %d, তারপর এখানে লিখি %c নিউ লাইন। এখন প্রথম %d-র জন্য আমরা আস্কি কোডটা দিব। তো সেটা কিভাবে আসবে সেটা তোমরা জানো। এখানে আমি আস্কি ভ্যারিয়েবলটার নাম দিলাম। দ্বিতীয়টার জন্য আমরা এখানে একটা ক্যারেক্টার দিতে হবে। যেহেতু একটা ক্যারেক্টার একটা ইন্টিজারও, এখানে আমরা আস্কিটা দিয়ে দিলে সেই ইন্টিজার অনুযায়ী যেই ক্যারেক্টারের মানটা হয় সেটা এখানে বসিয়ে দিবে। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে যে যদি আস্কির জন্য যদি ইন্টিজারই সব কাজ হয়ে যাচ্ছে তাহলে ক্যারেক্টার ভ্যারিয়েবল কেন আছে? কারণ ইন্টিজারের রেঞ্জ আসলে অনেক বড়, 0 থেকে 255 না। ক্যারেক্টারের রেঞ্জ হচ্ছে ছোট এবং ক্যারেক্টারের ব্যবহার আলাদা, এই জন্য এটাকে আলাদাভাবে এরকম রাখা হয়েছে। তো এখন আমরা এই প্রোগ্রামটা চালিয়ে দেখি। এখানে আমাদের প্রত্যেকটা মানের জন্য, আস্কি কোডের জন্য প্রত্যেকটা চিহ্ন, লেটার এবং ডিজিট প্রিন্ট হয়েছে। যেহেতু আস্কি মানগুলো একটা ইন্টিজারে যেরকম যোগ বিয়োগ করা যায়, আস্কিতেও কি তাহলে সেরকম যোগ বিয়োগ করে কিছু করা সম্ভব? উত্তর হচ্ছে হ্যাঁ। আমরা আস্কি চার্টের দিকে একটু লক্ষ্য করি। আমরা দেখব যে এ বি সি ডি ই এফ এগুলোর আস্কি মানগুলো হচ্ছে পরপর 97, 98, 99 এইরকম, বা 65, 66, 67 এইরকম। তো এই যে প্রপার্টিটা, এটা ব্যবহার করে আসলে কি করা সম্ভব? এই প্রপার্টিটা ব্যবহার করে আমরা বেশ কিছু জিনিসপত্র করতে পারি। তার আগে দেখি যে এই জিনিসটা আসলে কিভাবে, যোগ বিয়োগটা কিভাবে করব। আমি আবারও ch বলে একটা ভ্যারিয়েবল নিলাম। এখন আমি সেটা a দিয়ে অ্যাসাইন করলাম। ch কে আমি 2 বাড়িয়ে দিলাম। আমরা জানি যে স্মল এর মান হচ্ছে, আস্কি মান হচ্ছে 97, এবং 2 বাড়িয়ে দিলে সেটার মান হয়ে যাবে 99। printf %c নিউ লাইন ch। এবার যদি আমি এটাকে চালিয়ে দেখি তাহলে আমরা এখানে c দেখব, এবং স্মল c এর আস্কি কোড হচ্ছে 99। একইভাবে আমরা চাইলে এই জিনিসটাকে বিয়োগ করে দেখতে পারি। যেমন এখানে f আছে, f এর আস্কি মান হচ্ছে 102। আমি f থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কি হবে? f থেকে 1 বিয়োগ করলে e হবে, 2 বিয়োগ করলে d হবে, তার মানে 100। তো আমরা এটাকে প্রিন্ট করে দেখি। এখানে d প্রিন্ট হওয়ার কথা, হ্যাঁ এখানে d প্রিন্ট হয়েছে। তার মানে আমি
আগের লেটার বা পরের লেটারে যেতে পারি। এখন আমরা দেখবো যে কিভাবে এই আস্কি কোডের যে প্রপার্টি ধর্ম একটার পর একটা সবগুলো সিরিয়ালি আছে সেটা ব্যবহার করে আমরা একটা ছোট হাতের অক্ষরকে বড় হাতের অক্ষরে রূপান্তরিত করতে পারি। সেটা করার জন্য আমরা একটা ক্যারেক্টার আছে ওই আগের মতোই CH, এখানে আমি একটা ক্যারেক্টার দিলাম D। এখন কিভাবে আমি এটাকে বড় হাতের অক্ষরে রূপান্তরিত করব, কোড লেখার আগে আমরা একটু দেখে নিই আজকে চার্টটা। এখানে আছে D এর মান হচ্ছে 100। আমরা লক্ষ্য করি যে ছোট হাতের D এর সঙ্গে ছোট হাতের এর যে দূরত্ব, এটার সাথে এটার যে দূরত্ব, এটার দূরত্ব হচ্ছে 100 থেকে 97 বিয়োগ করলে যত হয়, অর্থাৎ 3। আবার এ থেকে মানে বড় হাতের এ থেকে বড় হাতের ডি এর যে দূরত্ব সেটা 65 সাথে 3 যোগ করলে যত হয় 68। তার মানে এখানে দূরত্ব দিয়ে কিছু একটা করা সম্ভব। আমাদের কাছে যদি এই যে অক্ষরটাকে আমরা বড় হাতের করব সেই অক্ষরের সাথে ছোট হাতের এর দূরত্ব জানা থাকে, তার সাথে আমরা সেই দূরত্বটা আমরা বড় হাতের এর যে আস্কি কোড তার সাথে যোগ করলেই সেই যেটা বড় হাতের বের করতে চাচ্ছি সেটার বড় হাতের মানের আস্কি কোড পেয়ে যাব। এখন কথা হচ্ছে যে এটা আমি এ কেন নিলাম, বি নিলাম না কেন? বি নিয়েও করা সম্ভব, তবে যেটা হচ্ছে যে আমি যদি ধরা যাক ডি থেকে বি দূরত্ব হচ্ছে 2, এখন আমি কোনো কারণে ইয়ে করলাম, এরটা দরকার হলো, সেটা তুমি ওই ধরা যাক যে আমি বি এর সাথে এ বিয়োগ করলাম, তার মানে -1, তো সেখান থেকে আমি বি এর সাথে -1 যোগ করে দিলে আমি এর আস্কি কোডটা পেয়ে যাব। তার মানে হচ্ছে যে এটা আসলে আমি ধরে নিয়েছি, তুমি অন্য যে কোনো অক্ষর ব্যবহার করতে পারো, সেটা কোনো সমস্যা হবে না। তো আমি আরেকটা ক্যারেক্টার নিলাম ক্যাপিটাল। তো আমার প্রথম কথা হচ্ছে যে ছোট হাতের এর সঙ্গে আমি এটার যে দূরত্ব সেটা বের করে নিলাম বিয়োগ করে, এবং যেটা আমি এখন বের করতে যাব সেটার সাথে যোগ করে দিলাম। এখন আমি প্রিন্ট করলাম ক্যাপিটাল অফ %c is %c। এখন আমি দিলাম ch ক্যাপিটাল। এবার আমি এটা প্রিন্ট করব ক্যাপিটাল অফ স্মল d is ক্যাপিটাল D। আমি যেভাবে বলেছিলাম যে আমার আসলে এখানে এ নিতে হবে এমন কোনো কথা নেই। আমি যদি এখানে এফ নিতাম, এখানে বড় হাতের এফ করে দিতে হতো। এটা আমি প্রিন্ট করে দেখি, ক্যাপিটাল অফ ডি ইজ ক্যাপিটাল ডি। তো এই জিনিসটা আসলে কোন একটা জিনিসের কোন একটা অক্ষরের ক্যাপিটাল এবং স্মলের যে দূরত্বটা সেটার সাথে যোগফল। এই ছিল আস্কির মূল ধারণা। তোমরা দেখলে যে কিভাবে আস্কি আসলে একটা ক্যারেক্টারের ভেতরে থাকে এবং আস্কি যোগ বিয়োগ করে আমরা কিভাবে এক ক্যারেক্টার থেকে আরেক ক্যারেক্টারে যেতে পারি এবং কিভাবে একটা ক্যারেক্টারের ছোট হাতের ক্যারেক্টার থেকে বড় হাতের ক্যারেক্টারে রূপান্তরিত করা যায়। এখন আমি তোমাদেরকে দুইটা কাজ দেব যেটা তোমরা করে দেখতে পারো। একটা হচ্ছে যে যখন আমরা আস্কির লিস্টটা বানাই তখন কোনো একটা কারণে তোমাদের স্পিকার দিয়ে একটা আওয়াজ হচ্ছে, বিপের মতো একটা আওয়াজ হয়। এই বিপটা আসলে কোন আস্কি ক্যারেক্টারের জন্য হচ্ছে সেটা তোমরা বের করবে। এবং দ্বিতীয় কাজ হচ্ছে যে আমরা ছোট হাতের থেকে বড় হাতের করেছি এবং
তোমরা এখন বড় হাতের থেকে ছোট হাতের করবে। এটা আসলে কোনো মানে অ্যাসাইনমেন্ট বা এ ধরনের কিছু না, তবে করলে তোমরা আরো ভালোভাবে জিনিসটা শিখতে পারবে। তো তোমরা ভালো থাকো, পরবর্তী কোনো লেকচারে আবার দেখা হবে। এই লেকচারে আমরা দেখব অ্যারে অফ স্ট্রিংস, মানে স্ট্রিং এর অ্যারে। তো আমরা আগে যখন অ্যারে পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে অ্যারে হচ্ছে অনেকগুলো কোনো কিছুর সংগ্রহ, মানে কোনো ভ্যারিয়েবলের সংগ্রহ। 2 ডাইমেনশনাল অ্যারের কথা বলেছিলাম, সেটা হচ্ছে অ্যারের অ্যারে। তো এখন তোমরা জানো যে স্ট্রিং হচ্ছে ক্যারেক্টারের অ্যারে, এবং আমি যদি স্ট্রিং এর অ্যারের কথা বলি তাহলে সেটা হবে একটা ক্যারেক্টার অ্যারের অ্যারে। মানে এটাতে আসলে খুব বেশি কনফিউজড হওয়ার কিছু নেই। আমি আসলে একটা ক্যারেক্টারের 2D অ্যারের কথা বলছি। আমরা এডিটরে দেখি তাহলে আরেকটু পরিষ্কার হবো। আমরা ধরা যাক যে আমরা একটা স্ট্রিং আমি ডিক্লেয়ার করছি, যেটার আকার সর্বোচ্চ 10 হতে পারে, নাল ক্যারেক্টার সহ। তো আমি লিখলাম ক্যারেক্টার নেম 10। তার মানে হচ্ছে যে আমি 10 লেন্থের একটা ক্যারেক্টার অ্যারে বা একটা স্ট্রিং ডিক্লেয়ার করেছি। এখন আমি এই জিনিসটাকেই 3টে করে রাখতে চাই, মানে 3টা ক্যারেক্টারের অ্যারে আমি রাখবো। 2 ডাইমেনশনাল অ্যারে আমি এরকম 3, 10 রেখে রাখতে পারি। তার মানে হচ্ছে যে আমি 3টা ক্যারেক্টারের অ্যারে রাখছি, যেখানে প্রতিটা ক্যারেক্টারের অ্যারে হচ্ছে প্রতিটা ক্যারেক্টারের অ্যারের লেংথ হচ্ছে 10। তো এখন আমরা এই 3টা ক্যারেক্টার অ্যারে বা 3টা স্ট্রিং ইনপুট নেব। স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য আমি একটা ফর লুপ ব্যবহার করতে পারি। i equal to 0, i less than 3, i plus plus। এরপর আমি scanf ব্যবহার করব। scanf ব্যবহার করে আমি স্ট্রিং নেব। তোমরা স্ট্রিং কিভাবে নিতে হয় তোমরা সবাই জানো, এখানে এম্পারসেন্ট দিতে হয় না। নেম এবং i, এই i হচ্ছে এই ইন্ডেক্সটা। আমি 3টে নাম্বার নিয়ে নিলাম। এরপর একইভাবে আমি 3টা নাম্বার আউটপুট দিলাম। নেম i। আচ্ছা, এই জায়গাটাকে আমি প্রিন্টএফ বানিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে চালিয়ে দেখি। তো আমি এখানে ইনপুট দেবো। এখন আমি যেহেতু ক্যারেক্টারের নাম দিয়েছি নেম, আমি 3টা নাম দিই। প্রথমে নাম দিলাম সুবিন, তারপর নাম দিলাম রাফি, তারপর নাম দিলাম ওয়াসি। এখানে আমাদের 3 জনের নাম একটার পর একটা দেখাচ্ছে। তো এটা হলো ইনপুট নেওয়া এবং আউটপুট দেওয়ার ব্যাপারটা। এবার আমি একটু পুরো জিনিসটাকে কিভাবে হার্ড কোডেড ভাবে বা অ্যাসাইন করে দেওয়া যায় সেটা একটু দেখাচ্ছি। আমি রান করলাম। এখানে 3টা নাম যেভাবে দেওয়া আছে একটার পর একটা দেখা যাচ্ছে। এই অংশটাকে আবার আরো ইয়ে করে দেওয়া যায়। ধরা যাক যে আরো ছোট করে দেখানো যায়। আমি আমার নামটাকে ওয়াসি ডাবল কোটের মধ্যে না দিয়ে একটা সিঙ্গেল কোটের অ্যারের ভিতরে দেখাতে পারি। এবার আমি জিনিসটাকে রান করালাম। 3টে নামই দেখাচ্ছে। আমার নামটা আবার একটা অ্যারে, ক্যারেক্টারের অ্যারে, সেটা আলাদা আলাদাভাবে এখানে দেখালো।
পরে সেটা একসাথে পুরোটা দেখাচ্ছে। এই ছিল স্ট্রিং এর অ্যারে কিভাবে ব্যবহার করতে হয় তার নিয়ম। আশা করি তোমরা স্ট্রিং এর অ্যারে ব্যবহার করতে পারবে এবং কোনো মজার কিছু বানাতে পারবে। পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। বন্ধুরা, আমি আবার হাজির হয়েছি স্ট্রিং এর জিনিসপত্র নিয়ে। এই লেকচারে আমি তোমাদেরকে স্ট্রিং লাইব্রেরি সম্পর্কে একটু ধারণা দেব এবং কয়েকটা ফাংশন দেখাবো। আর আরও দেখাবো যে এইসব লাইব্রেরি ফাংশনগুলো কিভাবে ইন্টারনেট থেকে তুমি খুঁজে বের করবে, সেগুলোর ব্যবহার এসব। তো আমরা এডিটরে চলে যাই। স্ট্রিং লাইব্রেরি ব্যবহার করার জন্য আমার একটা হেডার ফাইল লাগে, সেটা হচ্ছে string.h। আমরা আগে stdio.h ব্যবহার করেছি, এখানে একইভাবে string.h ব্যবহার করব। তো স্ট্রিং এর প্রথমে যে ফাংশনটা আমরা দেখাবো সেটা হচ্ছে যে একটা স্ট্রিং এর দৈর্ঘ্য বা লেংথ কিভাবে বের করতে হয় সেটা দেখানোর জন্য আমি আগে একটা স্ট্রিং ডিফাইন করে নিচ্ছি। ধরা যাক যে আমি একটা স্ট্রিং আছে আমার কাছে a 50 আকারের, আমি সেখানে রাখছি a b c d e f। এখন আমি স্ট্রিং এর দৈর্ঘ্যটা দেখব। তো আমি লিখলাম লেংথ ইকুয়ালস %d এবং এখানে দৈর্ঘ্যের যে একটা মান, এটা ভ্যারিয়েবলে রেখে দিলাম আমি, ধরা যাক যে int len। এই ফাংশনটা হচ্ছে strlen। str মানে স্ট্রিং লাইব্রেরি বেশিরভাগ ফাংশনই str দিয়ে শুরু হয় এবং len মানে হচ্ছে লেংথ। এটার মধ্যে একটা আর্গুমেন্ট দেওয়া যায়, একটা প্যারামিটার দেওয়া যায়, সেটা হচ্ছে যে আমি যে স্ট্রিং এর লেংথটা বের করতে চাই সেটা। তা আমি এখানে a দিয়ে দিলাম। এখন আমি বিল্ড করছি লেন্থ ইকুয়ালস 6। তার মানে যে আমি যে স্ট্রিংটা দিয়েছিলাম a b c d e f সেটার দৈর্ঘ্য হচ্ছে 6। অনেকে এটা জানতে চায় যে দুটো স্ট্রিং আছে, আমি প্রথম স্ট্রিং এর সঙ্গে দ্বিতীয় স্ট্রিংটা কিভাবে জোড়া লাগাতে পারি। সেটার জন্য স্ট্রিং লাইব্রেরিতে একটা ফাংশন আছে strcat। ধরা যাক যে আমি আরেকটা এখানে স্ট্রিং আছে যেটা আমি বললাম GHIJKL। এখন আমি প্রথম স্ট্রিংটার পরে, আচ্ছা প্রথম স্ট্রিংটা না, দ্বিতীয় স্ট্রিংটার পরে প্রথম স্ট্রিংটা লাগাবো, মানে এটার পরে বি এর পরে এ কনক্যাটেনেটেড বা জোড়া লাগবে। এই জন্য আমি যে ফাংশনটা ব্যবহার করব সেটার নাম হচ্ছে strcat। এখানে str তো একটু আগে বলেছি যে স্ট্রিং লাইব্রেরির বেশিরভাগ ফাংশনে str দিয়ে শুরু হয় এবং পরে ক্যাটেনেশন। strcat দিয়ে প্রথম আর্গুমেন্টটা হচ্ছে যে কোনটার পরে আমি ওটা যোগ করব। আমি বি এর পরে এ যোগ করব, এজন্য প্রথমে বি লিখব, এরপরে এ লিখব। এরপরে আমি বি এর পরে যেহেতু যুক্ত হচ্ছে, তার মানে হচ্ছে আমি বিটাকে একটু প্রিন্ট করে দেখতে চাই আসলে কি ঘটনা ঘটছে। তো আমি বিটাকে প্রিন্ট দিলাম। আমি এখন জিনিসটাকে রান করে দেখাই। এই দেখো আমার এখানে আছে GHIJKL ABCDEF, মানে বি এখন এরকম হয়ে যাচ্ছে। আমি আরেকটু জিনিস যোগ করি, যেমন এটার লেংথ আমি দেখতে চাই, %d দিয়ে দিলাম strlen b। এরপর আমি এটাকে রান করালাম। লেন্থ 12, প্রথমটার দৈর্ঘ্য ছিল 6, দ্বিতীয়টার দৈর্ঘ্য 6, দুটো মিলে এখন আমরা যে নতুন স্ট্রিংটা পেলাম সেটার দৈর্ঘ্য 12। আরেকটা স্ট্রিং রিলেটেড ফাংশন যেটা আমি দেখাবো সেটা হচ্ছে strcpy, মানে
স্ট্রিং কপি, আমি যদি কোনো একটা স্ট্রিং আছে আমার কাছে ধরা যাক, সেটাকে কপি করে অন্য একটা স্ট্রিংয়ের মধ্যে আমি রাখবো, সেক্ষেত্রে আমি strcpy ফাংশনটা ব্যবহার করতে পারি। তো ধরা যাক যে আমার বি যে স্ট্রিংটা আছে সেখানে কিছু নেই, সেটা খালি। এখন আমি বিতে এর মানটা কপি করে রাখবো। তো strcpy ফাংশনটা হচ্ছে প্রথম দুটো আর্গুমেন্ট নেয়, দুটো প্যারামিটার নেয়। প্রথম প্যারামিটার হচ্ছে যে আমি কোন জায়গায় কপি করব, এবং দ্বিতীয় প্যারামিটার হচ্ছে যে আমি কার কাছ থেকে কপি করব। এখানে আমি বি ক্যারেক্টার অ্যারেতে স্ট্রিংয়ে আমি এ কপি করতে চাই, তো সেক্ষেত্রে আগে আমি বি দিয়েছি, এরপরে এ দিয়েছি। এবার আমি প্রথমে এ স্ট্রিংটাকে প্রিন্ট করব, তারপরে বি স্ট্রিংটাকে প্রিন্ট করে দেখব, এবং আমরা আশা করব যে এই দুটো একই স্ট্রিং আসবে আমাদের হিসাব মতে। দেখি, দেখো প্রথমটায় ABCDF, দ্বিতীয়টা ABCDF। প্রথমটা এ প্রিন্ট হচ্ছে, দ্বিতীয়টা বি প্রিন্ট হচ্ছে। বি এর কিন্তু আমি কিছু অ্যাসাইন করিনি বিতে, কিন্তু বিতে এখন এর মানটা চলে এসছে। এরকম আরো অনেক রকমের ফাংশন আছে string.h, তো আমরা প্রত্যেকটা তো আলাদা আলাদা করে এখানে দেখাতে পারবো না। তোমরা একটু নেটে ঘাটাঘাটি করলে প্রত্যেকটা রেফারেন্স পেয়ে যাবে। আমি তোমাদেরকে একটা খুব ভালো রেফারেন্স দেখাচ্ছি, en.cppreference.com। এই সাইটে তুমি সি এবং C++, এর, আমরা যেহেতু সি শিখছি সি এর কথাই বলবো, তুমি প্রত্যেকটা লাইব্রেরি ফাংশনের প্রত্যেকটা ডেফিনেশন, কিভাবে কাজ করে, কোন কি আর্গুমেন্ট নেয়, ইত্যাদি ইত্যাদি তুমি এখানে পেতে পারো। en.cppreference.com/w/c এরকম একটা পেজ দেখতে পাবে। তো আমি এখানে স্ট্রিংস লাইব্রেরি এখানে আছে, এখানে আমি নাল টার্মিনেটেড বাইট স্ট্রিং এটা খুঁজে বের করেছি। এখানে তুমি সব স্ট্রিং এর ফাংশন দেখতে পাবে। এই জায়গাতে দেখো যে প্রত্যেকটা ফাংশনের নাম দেওয়া আছে এবং সেটা কি করে সেটা বলা আছে। এখানে একটা ASCII ভ্যালুর জিনিসপত্র বলা আছে। এখানে ক্যারেক্টার ম্যানিপুলেশন টু লোয়ার টু আপার, আমরা আগের লেকচারে দেখেছিলাম যে কিভাবে একটা ছোট হাতের অক্ষরকে বড় হাতের অক্ষরে পরিবর্তন করতে হয়। তো এখানে এই ফাংশনটা ব্যবহার করে তোমাদের আরো সহজে করতে পারবে জিনিসটা, ওইরকম হিসাব করতে হবে না। এছাড়া এখানে আরো কিছু ফাংশন আছে, আমি আশা করব যে তোমরা এই পেজটা দেখবে এবং প্রত্যেকটা ফাংশন কি করে না করে একটু ঘেটে দেখবে। আরো ভালো হয় যে তোমরা দু একটা ফাংশন নিজেরা চেষ্টা করে দেখো তোমাদের কোড ব্লকসের মধ্যে। তো এই ছিল স্ট্রিং লাইব্রেরির 3টে ফাংশন, কিভাবে ব্যবহার করতে হয় সেটা। আমার যে রেফারেন্সটা দেওয়া ছিল আমি আশা করব তোমরা সেটা দেখবে। এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদের ফোরামে পোস্ট করতে পারো এবং গুগলে সার্চ করে দেখতে পারো। আশা করি পরবর্তী আরেকটা লেকচারে তোমাদের সাথে আমার দেখা হবে।